আসলে দেশটা কি হয়ে গেল আর কার কাছে কি বিচার জানাবেন, কিভাবে বলবেন? বর্তমানে তত্ত্বাবধান সরকার উনি আসলে একজন জ্ঞানী, একজন ব্রেনি, খুব একজন মানি লোক। উনি আসাতে আমরা অন্যরকম একটা ভাবছিলাম যে দেশটা অন্যরকম একটা কিছু হবে। কিন্তু এই দেশে তো আরও অরাজ্য সৃষ্টি হয়ে গেছে গা, আরও নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গা। কারণ আমাদের রাস্তাঘাটে একটু মন খুলে কথা বলা সম্ভব হয় না। আমরা কই থাকি, কোথায় থেকে আসলাম, কিভাবে চলি, কি করি, আমরা সেই দুঃখটা না। আমরা যদি ২-৪টা কথা মানে কষ্টের কারণে বলতে যাই, একটু রাগান্বিত হয়ে আমাদের চর খাইতে হয়। আমাদের এই চর খাইতে হয় এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে। তো কাছাকাছি আমরা এই বৃদ্ধ বয়সে আমরা এই কষ্টটা মনের ভিতরে চাপা রেখে আমরা যেমন এইভাবে রাস্তাঘাটে চলি আর আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, এই দুনিয়াটা ছিল কি, এই দেশটা ছিল কি, আর এখন হলো কি। মানে সাবেক সরকার আছিল তা না, মানে এই দেশ স্বাধীন হওয়ার পরে থেকে দেশটা যেভাবে শান্তি সৃষ্টালে একটা প্রতিনিয়ত খুব সুখে শান্তিতে চলার মতন এরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়া ধরছিল। আর কোন কারণে, কী কারণে দেশটার প্রতি এত বড় একটা আল্লাহরই গজব না কি কোনো কিছু হইল, সেই জিনিসটা একমাত্র আল্লাহ ভালো জানে। আর দেশের জনগণ ভিতরে যারা বিজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞানী বৈজ্ঞানিক, তারা জানে, আর দেশের সরকার জানে। আমাদের ওই রকম মূর্খ মানুষ আমরা ওই সমস্ত কিছু মানে কোনটা করলে কী হবে সেটা আমাদের সবসময় আতঙ্ক অবস্থায় থাকতে হয়। তো এই হলো আমার কথা। আর আমাদের এই রাষ্ট্রের কাছে একটা দাবি হলো, আমরা যারা আসলে গরিবের কুলে জন্ম নেই, হয়তো ভাগ্য চক্রান্তে জন্ম নেওয়ার পরে আমরা গরিব হয়েছি। আল্লাহ পাক আমাদের এই ভালো দিন কাটাইছে। এই গরিব অসহায় ব্যক্তি হিসাবে আমরা এই রাষ্ট্রের কাছে আগে আল্লাহ, তারপর এই রাষ্ট্রের প্রধান ব্যক্তিগুলোর কাছে আমাদের চাওয়া পাওয়া, আমরা মৃত্যুর আগে যেন এই দেশটার একটু শান্তি আর আমাদের একটু চলার মতন একটা রাস্তা, আমাদের ছেলে পেলে আমরা টাকার বিনিময়ে আমরা কারো কাছে যাই হাত বাড়াইতে পারি না যে আমার একটা ছেলে আছে লেখাপড়া আইএকো 20 পাস করাইছি, বিএ পাস করাইছি, আমার ছেলে জি, আমার ছেলেটারে একটা চাকরি দেন।